হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব অধ্যায় নাম্বার 10। অধ্যায়ের নাম হচ্ছে ত্রৈরাসিক। তো প্রথমে আমরা জানবো যে ত্রৈরাসিক শব্দের অর্থ কী। ত্রৈ মানে তিন, রাশি রাশি মানে তিনটি রাশি থাকবে, সেটাই হচ্ছে ত্রৈরাসিক। এবার এই ত্রৈরাসিক পদ্ধতি কাকে বলে? দেখো এখানে যে ত্রৈরাসিক রাশি, এই ত্রৈরাসিক পদ্ধতি যে পদ্ধতিতে একটি সমানুপাতের তিনটি পদের মান জানা থাকে এবং চতুর্থ পদটির মান নির্ণয় করতে হয়, তাকে ত্রৈরাসিক পদ্ধতি বলে। দেখা গেল 5:6 আর 7:ড্যাশ, তাহলে আমাকে চতুর্থ পদের মান আমাকে বের করতে হবে। তো তিনটি পদ আমার জানা থাকবে বলে একেই বলা হয় ত্রৈরাসিক। ত্রৈরাসিক পদ্ধতি প্রয়োগের আপেক্ষিক সম্পর্ক, এই যে তিনটি পদ দেওয়া থাকবে, এই তিনটি পদের মধ্যে বা এই তিনটি বিষয়ের মধ্যে একটি অপরটির উপর নির্ভরশীল সম্পর্ক থাকবে, তখন তাদের বলা হয় আপেক্ষিক সম্পর্ক। এই আপেক্ষিক এই সম্পর্ক অর্থাৎ ত্রৈরাসিক পদ্ধতি দুটি সম্পর্ক আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক ত্রৈরাসিক, একটা হচ্ছে বিপরীত বা ব্যস্ত সম্পর্ক ত্রৈরাসিক। তাহলে সরল সম্পর্ক ত্রৈরাসিক। এই অনুপাতে কি হয়, এই সমানুপাতে প্রথম এবং দ্বিতীয়টির পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ পদ বৃদ্ধি পায়, মানে একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে, এরকম। এটা হচ্ছে সরল সম্পর্ক। যেমন উদাহরণ দিয়ে বলি, যদি আমি চালের পরিমাণ এখানে লিখেছি, চালের পরিমাণ যদি 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয়, এটা একটা অঙ্ক যদিও কোষে দেখিতে, তাহলে 15 কেজি চালের দাম যদি 390 টাকা হয়, তাহলে 17 কেজি চালের দাম কি হবে? কম হবে না আরও বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে প্রথমটা কি হলো, চালের পরিমাণ 15 কেজি ছিল, পরের ধাপে আমি 17 কেজি করেছি, মানে বেড়েছে, তাহলে দামটা কি হচ্ছে 390 থেকে দামটা বাড়বে। তাহলে এটা একটা সরল সম্পর্ক বলতে পারি। ওই জন্য লিখেছি প্রথম ও দ্বিতীয় পদের বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ পদ বৃদ্ধি পাবে। বিপরীত বা ব্যস্ত সম্পর্ক ত্রৈরাসিক কি? এই সমানুপাতে প্রথম এবং দ্বিতীয় পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ পদ হ্রাস পায়। একটা উদাহরণ দেখো এখানে, যদি প্রথম পদ হচ্ছে 30 আছে, কি আছে এখানে? লোক সংখ্যা। ধরো 30 জন লোক একটা কাজ করছে 15 দিনে, তাহলে সেই কাজটা যদি আমি 25 জন লোক লাগাই, তাহলে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাহলে একটাকে কমাচ্ছি আর একটা বাড়ছে, একটাকে কমালে আর একটা বাড়বে। তাহলে এই যে বিপরীত সম্পর্ক, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক, ত্রৈরাসিক পদ্ধতির ব্যস্ত সম্পর্ক। এই সম্পর্কগুলো দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। চলো আমরা কোষে দেখি, অঙ্কগুলো শুরু করি। দেখো প্রথম অঙ্কটা আছে কোষে দেখি 10.1-এর, যে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচা করতেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখো এটা উদাহরণ দিয়েছি, 1 নম্বরের উদাহরণ। এটা কোষে দেখি 1 নম্বর। দশ দশমিক 1 নম্বরের অঙ্কটা। একদিকে হচ্ছে চালের পরিমাণ আর একদিকে হচ্ছে দাম। তাহলে প্রথমে ছিল 15 কেজি, 15 কেজির দাম হচ্ছে 390, 17 কেজির দাম কত হবে? তাহলে এর সঙ্গে সম্পর্কটা কি? তাহলে এখানে লিখব যে চালের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে? চালের মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ চালের পরিমাণ ও চালের মূল্যের একটা কি সম্পর্ক? সরল সম্পর্ক আছে। তাহলে সেটাই লিখব যে চালের
পরিমাণ বৃদ্ধি করলে চালের দাম বৃদ্ধি পাবে। অর্থাৎ চালের পরিমাণের সঙ্গে চালের মূল দাম চালের দাম সরল সমানুপাতি। সরল সমানুপাতি বা সরল সম্পর্কে আছে বলতে পারি। তাহলে সমানুপাতিটা কি হবে? তাহলে সমানুপাতিটা হবে এরকম যে 15 আছে, 15:17, তারপর 390 অনুপাত, এখানে ধরে নিলাম এটা এক্স হবে, তাহলে এখানে ধরে নিলাম এক্স। তাহলে এগুলো সমাধান কি করে করব? প্রথম পদ গণিত চতুর্থ পদ গুণ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে লিখে নেব, তাহলে 15কে এক্স দিয়ে গুণ করলে 15x সমান 17কে 390 দিয়ে গুণ। তাহলে শুধু এক্স সমান কত হবে? 17 গুণ 390 বাই 15। 15 দুগুণ 30, 9 90, 6 15 90, তাহলে আসবে আমার 17 গুণ 26 সমান হবে 442। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? এক্সের ভ্যালু বেরোলো আমার 442 টাকা। তাহলে লিখব 17 কিগ্রা চালের দাম 17 কিগ্রা চালের দাম 442 টাকা। চলো 2 নম্বরের অঙ্ক করা যাক। কি বলেছে 2 নম্বরেরটা? বলেছে যে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমি একদিকে লিখব জামা সংখ্যা আর একদিকে লিখব পরিমাণটা কিসে আছে? মিটারে আছে, আর এটা আছে টিতে। তাহলে প্রথমে কত আছে? 4টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগছে? 20 মিটার। তাহলে 4টি জামা 20 মিটার। তাহলে বলেছে যে 12টি জামা, তাহলে 12টি জামা এটা কত হবে? তাহলে দেখো 4টি জামা তৈরি করতে 12 মিটার কাপড় লাগবে, তাহলে 12টি জামা তৈরি করতে তো আরও বেশি কাপড় লাগবে। তাহলে এর সম্পর্কটা কি? সরল সম্পর্ক। তাহলে লিখব
জামার সংখ্যা বৃদ্ধি করলে কাপড়ের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ জামার সংখ্যার সঙ্গে জামার পরিমাণ সরল সম্পর্ক। তাহলে সমানুপাতটি হবে, অতএব সমানুপাতটি হবে কত? 4:12, 20 ধরে নিলাম x। তাহলে কি বলেছি? প্রথম পদ গুণ চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে লিখব 4x সমান হবে 12 গুণ 20, বা শুধু x সমান হবে কত? 12 গুণ 20/4 সমান হচ্ছে 5×12 = 60 কি হবে? মিটার। তাহলে লিখব যে 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় কিনে দিতে হবে। চলো 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা বলেছে যে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে কতজন? 20 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক হতো তাহলে কতদিন সময় লাগতো? তাহলে প্রথমে আমরা ছকটা করে নেব। তাহলে একদিকে হবে লোক সংখ্যা, আর একদিকে হবে সময়। সময়টা কিসে আছে? দিনে আছে। লোক সংখ্যাটা জনেই হয়। তাহলে প্রথমে বলেছে কত? 30 জন লোক 15 দিন সময় লাগায়। তাহলে 25 জন লোক কতদিন সময় লাগাবে? তাহলে দেখো, লোক সংখ্যা বাড়ালে সময় কি হবে? 30 জন লোক কাজ করছে, ওই পুকুরটা কাটতে 15 দিন সময় নেবে। তাহলে আমি ওর জায়গায় যদি কম নিই, আমি 25 জন লোক লাগাই, তাহলে ওই পুকুরটা কাটতে সময় কম লাগবে না বেশি লাগবে? সময় বেশি লাগবে। তাহলে একটা কমলে আর একটা বাড়ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে, সমানুপাতিক সম্পর্কটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব যে লোক সংখ্যা কমলে কি হবে? সময় বেশি লাগবে। অতএব বা অর্থাৎ লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক।
তাহলে সমানুপাতটি কি হবে? সমানুপাতটি কি হবে? 25 অনুপাত 30 15 অনুপাত এটাকে এক্স করে নেব, তাহলে এটা হয়ে যাবে এক্স। তখন সমানুপাতটি কত হয়? এই 25টা তখন সামনে আসবে আর দ্বিতীয় পদটা হয়ে যাবে 30। কিন্তু সরল সম্পর্কে কি হয়েছিল? প্রথম পদটা হয়েছিল সরল সম্পর্ক হওয়ার জন্য প্রথমটা প্রথমেই ছিল আর দ্বিতীয়টা দ্বিতীয় জায়গায় ছিল। কিন্তু এখানে ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য ওটা কী হয়ে যাবে? দ্বিতীয়টা প্রথমে আর প্রথমটা দ্বিতীয়তে। আর সময় হচ্ছে 15 দিন, আর 25 দিনের জন্য কত সময়, 25 জনের জন্য কত সময় লাগবে? তাহলে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে কি হবে? তাহলে 25কে এক্স দিয়ে গুণ করলে 25x সমান হবে 30 গুণ 15। তাহলে শুধু এক্স হবে, বা তাহলে 30 গুণ 15 বাই 25, তাহলে হবে 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 6 = 30 সমান হবে 3 × 6 = 18। তাহলে এক্স এর মান বেরোলো কত? এক্স এর মান বেরোলো 18। তাহলে আমি লিখব যে 25 জন লোক পুকুরটি কাটলে 18 দিন সময় লাগবে। চলো নেক্সট অঙ্ক 4 নম্বরেরটা। কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রথমে ছিল 40 কিলোমিটার, এবার তারপরে একটু রেস বাড়িয়ে দিল, মানে 50 কিলোমিটার করে দিল, পার ঘন্টায় 50 কিলোমিটার করে দিল। তাহলে সে কত তাড়াতাড়ি পৌঁছাবে? তাহলে বলছে তখন কত সময় লাগবে আমরা হিসাব করে দেখি। তাহলে প্রথমে আছে গতিবেগ কত? প্রথমে গতিবেগ আছে 40, সময় কত লেগেছে? 5 ঘন্টা। দ্বিতীয়টাতে 50 গতিবেগে নিয়ে যাবে, তাহলে সময় কত লাগবে? তাহলে দেখো, আমি যদি প্রথমে 40 কিলোমিটার বেগে যাই তাহলে 5 ঘন্টা সময় লাগছে। যদি গতিবেগ বাড়িয়ে দিই তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে? গতিবেগ বাড়াচ্ছি, সময় তাহলে আরও কম লাগবে। তাহলে বাড়ানো আর এটা কমে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে একইভাবে লিখব গাড়ির গতিবেগ বৃদ্ধি করলে সময় কম লাগবে। অর্থাৎ গাড়ির গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে অনুপাতটি কত হবে? সমানুপাতটি হবে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? প্রথমে 50 লিখব, দ্বিতীয় পদে কি হবে? 40, তারপরে 5/x। তাহলে প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম গুণ চতুর্থ গুণ করলে হবে 50x সমান হবে 40 গুণ 80, এই 40 গুণ 5। তাহলে শুধু x সমান হবে 40 গুণ 5/80।
50 সমান হবে 4। অতএব x সমান কত এলো? x সমান 4। তাহলে মামার বাড়ি পৌঁছাতে কাকিমার 4 ঘন্টা সময় লাগবে। পাঁচেরটা 5 নম্বর বলেছে যে মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 100 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কত দিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে মোট লোক সংখ্যা কত ছিল? তাহলে মোট লোক সংখ্যা ছিল আমার 4000 জন। চলে গেলেন কতজন? তাহলে 1000 জন। তাহলে 1000 জন চলে যাওয়ার পর লোক সংখ্যা সমান কত হবে? 4000 বিয়োগ 1000 সমান হবে 3000 জন। মোট দিন সংখ্যা কত ছিল? মোট দিন সংখ্যা সমান ছিল 9 দিন। 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে বাকি খাবারের 4000 জনের লোক কি বলেছে এখানে যে 3 দিন পরে 1000 জন অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে। তাহলে তিন দিন পরে বাকি খাবারের 4000 জন লোকের চলে কত? 9 বিয়োগ 3। তাহলে কয়দিন চলবে? 6 দিন। তাহলে যখন লোক সংখ্যা 4000 জন ছিল, 4000 জন, তখন সময় কত? 6 দিন। তাহলে লিখব লোক সংখ্যা আর একদিকে সময় দিন। তাহলে প্রথমে ছিল 4000 জন লোক। তাহলে 1000 জন পালিয়ে যাওয়ার পরে 3 দিন পর পালিয়েছে। তাহলে আমার সময় কত থাকবে? 6 দিন থাকবে। কিন্তু বলছে ওই 6 দিনে তাহলে 3000 জন লোক, যে আমার 1000 জন পালিয়ে যাওয়ার পরে যে লোক সংখ্যা থাকছে 3000 জন, তাহলে এই 3000 জনের ওই বাকি সময়টা কতদিন সময় লাগবে? 3000 জন যদি খায় তাহলে কতদিন চলবে? তাহলে আমার 4000 জনের 6 দিন চলছিল, তাহলে 3000 জনের আমার কতদিন চলবে? তাহলে লোক সংখ্যা দেখো 4000 জনের আমার 6 দিন চলছিল। তাহলে লোক সংখ্যা কমলে কি হচ্ছে? লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। অতএব সম্পর্ক ব্যস্ত সমানুপাতি। তাহলে অনুপাতটা কত হবে? সমানুপাতটা, অতএব সমানুপাতটি হবে
সমানুপাতটি হবে 3000 অনুপাত 4000, 6000 অনুপাত এক্স। তাহলে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে লিখব 3000x সমান হবে 4000 গুণ 6। তাহলে শুধু এক্স হবে সমান বা এক্স সমান হবে 4000 গুণ 6/3000। 0 0 0 0 কেটে গেল, 3 দুগুণ 6, তাহলে হলো 4 দুগুণ 8। তাহলে অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে? তাহলে লিখব অবশিষ্ট খাবারে তাদের 8 দিন চলবে। চলো পরের অঙ্কটা 6 নম্বরের, যে নসিবপুর গ্রামে একটি খামারে 12 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতজন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে মোট সদস্য সংখ্যা কত ছিল? 42 জন। 42 জন সদস্যর মধ্যে তোমার অসুস্থ হয়ে পড়ে কতজন? অসুস্থ হয়ে পড়ে তোমার 6 জন অসুস্থ হয়ে পড়ে। তাহলে সদস্য সংখ্যা কত? 36। তাহলে যেখানে সদস্য সংখ্যা ছিল 42, তখন 24 দিনের খামারে সমস্ত জমি চাষ করতে পারতেন। এখন যদি সেটা 36 জন হয়, তাহলে কত সময় লাগবে? তাহলে এখানে সদস্য আর সময়, তাহলে 42 জন সদস্য 24 দিনে সমস্ত জমি চাষ করতে পারেন। এবার যে বাকি সদস্যটা অর্থাৎ 36 জন সদস্য কত সময় ধরে চাষ করতে পারবেন? তাহলে সদস্য সংখ্যা বাড়লে কি হবে? এই সদস্য সংখ্যা কি হচ্ছে? কমছে। তাহলে সময় কি হবে? বাড়বে। তাহলে সম্পর্ক কি হবে? তাহলে আমি লিখব এখানে যে সদস্য বাড়লে কমলে, এখানে কমে 42 থেকে 36 হচ্ছে, কমলে জমি চাষ করতে বেশি সময় লাগবে। অতএব সদস্য সংখ্যার সঙ্গে সময়ে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? তাহলে অনুপাতটি হবে কত? 36 অনুপাত 42, 24 অনুপাত এক্স। তাহলে প্রথম গুণ চতুর্থ পদ, তাহলে 36x সমান 42 গুণ 24। তাহলে শুধু x সমান হবে বা 42 গুণ 24/36, 4 6 24, 4 9 36, 3 3 9, 3 14 42, আর এটা হবে 3 দুগুণ 6। তাহলে এটা হবে 14 দুগুণ 28। তাহলে লিখব যে 36 জন সদস্য জমি চাষ করলে 28 দিন সময় লাগবে। চলো নেক্সট অঙ্ক 7 নম্বরের, একটি কারখানায় 42টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে।
যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে যন্ত্রাংশ ছিল 1000টি, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কতটি মেশিন? 16টি মেশিনের 27 দিন সময় লেগেছে। এবার যদি দুটো মেশিন আরও বসায়, মানে 16 আর 2 18টি মেশিন হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ মানে হচ্ছে কি 1000টা যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে অবশ্যই সময় কি লাগবে? কম লাগবে, কারণ মেশিনের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যেহেতু যন্ত্রাংশ একই থাকছে 1000টা, তাহলে আগে মেশিন ছিল কত? 16টি, এখন মেশিন বসানো হলো 2টি, তাহলে মোট মেশিন কটা হলো? 16 যোগ 2 সমান হচ্ছে 18টি। তাহলে একদিকে মেশিন সংখ্যা একদিকে সময়, তাহলে 16টা মেশিন সংখ্যা ছিল, সময় লেগেছিল 27 দিন। এখন 16 সময় মেশিন সংখ্যা কত? 18, তাহলে সময় কত লাগবে হিসাব করে লিখি। তাহলে দেখো মেশিন বৃদ্ধি পেলে কি হবে? সময় কি লাগবে? কম লাগবে। তাহলে মেশিন সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম লাগবে, অতএব সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? 18:16:27 তাহলে প্রথম গুণ চতুর্থ পদ, তাহলে 18x সমান লিখব 16 গুণ 27, তাহলে শুধু x সমান হবে 16 গুণ 27/18, তাহলে সমান হবে, কাটাকাটি করলে এটা হবে তোমার 24। তাহলে লিখব 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 18টি মেশিনের 24 দিন সময় লাগবে। চলো 8-এর অঙ্কগুলো দেখি। 8-এর দেখো ABCD 4টে অঙ্ক দেওয়া আছে, পারস্পরিক সম্পর্ক দেখি এবং গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। দেখো ছক দেওয়াই আছে। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে যে পেনের সংখ্যা এবং পেনের দাম, তাহলে 25টা পেনের সংখ্যার দাম হচ্ছে 112 টাকা 50 পয়সা। তাহলে 12টা পেনের দাম কত হবে? পেনের সংখ্যা কম, তাহলে পেনের দামও কম হয়ে যাবে। তাহলে এটা একটা কি সরল সম্পর্ক, অতএব সমানুপাতটি একটি সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক লেখা হলে অনুপাতটি হবে, অতএব সমানুপাতটি হবে কত? 25:12 অনুপাত 112.5 অনুপাত x। তাহলে কত হবে? 25x সমান হবে 12 গুণ 112 গুণ 112.5, তাহলে শুধু x হবে 12 গুণ 112.5/25, তাহলে 0 দশমিকের জন্য একটা 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে দেখবে এটা 54 আসবে, বাইরে করবে রাফ কাগজে করবে, দেখবে এটা 54 আসবে। তাহলে
তাহলে 12টা পেনের দাম, 12টি পেনের দাম 54 টাকা। তাহলে বি নাম্বারে বলেছে যে গতিবেগ 9 কিলোমিটার গতিবেগে যদি কোনো গাড়ি যায় তাহলে কত দূরত্ব যাবে? 112.5 কিলোমিটার দূরত্ব যাবে। এবার যদি বলেছে 12 কিলোমিটার যদি গতিবেগে যায়, মানে এটা হবে কিমি বাই ঘন্টা গতিবেগের একক। তাহলে এত গতিবেগে গেলে পরে কত দূরত্ব যাবে? তাহলে 9 কিলোমিটার যখন যাচ্ছে, গতিবেগ যখন তোর 9 কিলোমিটার, তখন 112.5 কিলোমিটার গেল। এবার গতিবেগ আরও বাড়াচ্ছে, তাহলে কী হবে? দূরত্ব বেশি যাবে না কম যাবে? গতিবেগ আরও বাড়ালে দূরত্ব আরও বেশি যাবে। তাহলে আমি লিখব যে গতিবেগের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। অতএব সমানুপাতটি হবে 9:12, 112.5 তাহলে কোনাকুনি গুণ করলে হবে 9x সমান হবে 12 গুণ 112.5, অতএব x সমান হবে 12 গুণ 112.5/9। তাহলে দশমিকের জন্য 10 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা কাটাকাটি করবে, রাফে দেখবে এটা আসবে 150। তাহলে আমি লিখব যে 12 কিলোমিটার কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি গেলে 150 কিমি দূরত্ব যাবে। তাহলে পরের অঙ্কটা কী আছে? সি আছে পাম্পের সংখ্যা, আর একটা আছে সেচের জমির পরিমাণ। এটা দেওয়া আছে বিঘাতে, আর এটা দেওয়া আছে টিতে, তাই তো? তাহলে 6টা পাম্প, যখন 6টা পাম্প চালাবো তখন কত বিঘা সেচ করতে পারবে? 31.2 বিঘা। যদি আমি 13টা পাম্প চালাই তাহলে কত বিঘা চাষ করতে পারবে? তাহলে যখন পাম্প সংখ্যা যখন বেশি করব তখন কি হবে? বিঘার পরিমাণ, জলসেচের পরিমাণ কি হবে? আরও বেড়ে যাবে। তাহলে লিখব পাম্পের সঙ্গে জমি সেচের পরিমাণ সরল সম্পর্ক। অতএব সমানুপাতটি হবে 6:13, 31.2:x। তাহলে কত হবে? 6x সমান হবে 13 গুণ 31.2, তাহলে শুধু x সমান হবে 13 গুণ 31.2/6। তাহলে দশমিকের জন্য 10 দিয়ে ভাগ, তাহলে এটা কাটাকাটি করলে হবে তোমার 67.6। তাহলে লিখব 13টি পাম্পের সাহায্যে 67.6 বিঘা জমিতে
জল সেচ করা যাবে চলো ডি নাম্বারে কি আছে? ডিতে আছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ এবং ছাত্র সংখ্যা। তাহলে একদিকে আছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য, আর একদিকে আছে ছাত্র সংখ্যা। যখন 360 গ্রাম দানাশস্য কতজন ছাত্রের জন্য বরাদ্দ করা আছে? 425 জন। তাহলে যদি 458 জন ছাত্রের জন্য কত দানাশস্য বরাদ্দ হবে? দেখো, এটা যদি আমি এই সাইডে নিয়ে আসি আর এটা যদি এই সাইডে নিয়ে যাই, তাহলে আমি ভাষাটা এইভাবে লিখব যে 425 জনের জন্য দানাশস্য আছে, মজুদ আছে, এই দানাশস্য বরাদ্দ আছে 306। তাহলে 458 তো এর থেকে 425 থেকে বেশি। তাহলে যখন ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে তখন দানাশস্য বরাদ্দ কত বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে এটা কি সরল সম্পর্ক। তাহলে এখানে দেখো 458 জন ছাত্র সংখ্যা, কিন্তু যখন স্কুলে ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য যখন থাকে 306 গ্রাম ধরো দানাশস্য আছে, তাহলে ছাত্র সংখ্যা যতই বাড়ুক না কেন, তাহলে যে প্রতি ছাত্রের জন্য যে দৈনিক দানাশস্য সেটা বাড়বেও না কমবেও না, একই থাকবে, 306 গ্রামই দেবে। তাহলে প্রশ্নটাকে আমি এভাবে করা যায় যে দৈনিক দানাশস্য কত প্রয়োজন। তাহলে প্রশ্নটা এরকমভাবে করব যে দৈনিক দানাশস্য কত প্রয়োজন। তার কারণ হচ্ছে যে এইখানটাতে কত আসবে, 458 জন হলেও সে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য একই হবে। এখানে যদি 1000 হয়ে যায় তাহলে 1000-এর জন্য আমার কত, প্রতি ছাত্রের জন্য 306 গ্রামই থাকবে। তাহলে প্রশ্নটা এইভাবে করা যায় যে দৈনিক দানাশস্য তাহলে কত প্রয়োজন হবে। তাহলে তখন প্রয়োজন হতো কত, তাহলে আমি এখানে লিখব যে 425 জন ছাত্রের জন্য দৈনিক প্রয়োজন সমান লিখব 425 গুণ 306, আর এখানে লিখব 458 জন ছাত্রের জন্য দৈনিক দানাশস্য প্রয়োজন কত হবে, 458 গুণ 306 হচ্ছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য। তাহলে দুটোকে গুণ করে দেখি কত হবে, 306-কে 425 দিয়ে গুণ, তাহলে এটা গুণ করলে হবে আমার 130050 গ্রাম। এটাকে যদি আমি কিগ্রা করি তাহলে এটা হবে 130 কিগ্রা, 50 গ্রাম, 130.05 কিগ্রা। আবার 458-কে 306 দিয়ে গুণ করলে এটা হবে 140148 গ্রাম, সমান হবে 140.148 কিগ্রা। তাহলে আজকে কোষে দেখি 0.1-এর অঙ্কগুলো 1 থেকে 8 অবধি করা হলো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।